দেখুন, একটা কথা বলে আজকের অনুষ্ঠানটা শুরু করতে হচ্ছে, সেটা হলো যে সদ্য সদ্য এ রাজ্যের ক্ষমতায় এসছে বিজেপি, এবং 1 মাসও হয়নি, আর কয়েকটা দিন গেলে 1 মাস হবে। মন্ত্রিসভাও এখনো পরিপূর্ণ হয়নি, এবং মন্ত্রিসভার বৈঠক 5 জনে মিলে করছেন। শোনা যাচ্ছে যে আজকে শনিবার, সামনের সোম মঙ্গলবার হয়তো মন্ত্রিসভার বিন্যাসটা হবে, এবং তারপরে এক একটা দপ্তরে যাবে। এটাতে করে কি সমস্যা হচ্ছে বা কিভাবে কাজ হচ্ছে, তাই নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তার কারণটা হচ্ছে যে দপ্তরের মন্ত্রী, বিশেষ করে শিক্ষামন্ত্রী না থাকার ফলে আয়ুষের মতন একটা ঘটনা ঘটে গেল দক্ষিণ কলকাতায়, সেটা তো কাম্য নয়। কিন্তু তবু আমি বলবো যে এখন যেহেতু কি বলা যায় হানিমুন পিরিয়ড চলছে, এক্ষুনি একেবারে তেড়ে ফুড়ে সমালোচনা ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারগুলো উপযুক্ত নয়। এবং একই সাথে তৃণমূল কংগ্রেসের আত্মশুদ্ধি বলা যেতে পারে, কিংবা আত্মসমালোচনা বলা যেতে পারে, সেটা করারও কিন্তু একটা সময়। আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন তার পুরনো কেন্দ্রে, অর্থাৎ কিনা ডায়মন্ড হারবারে, এবং শুনছি বেলেঘাটায়, যেখানে দলের 2-1 জন আহত হয়েছেন, বা যাই হোক ভোটের পরে আফটার ভোটের যে এফেক্ট তাদের উপর পড়েছে। এবং কোনো কোনো জায়গায় তো খবরই হচ্ছে না, মানে মিডিয়াতে সেই খবরগুলো আসছেই না, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে। বিশেষ করে একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে অপরাধ কেউ করতেই পারে, কেউ কেউ তোলাবাজি বা ইত্যাদি ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে, কিন্তু তাদেরকে কোমরে দড়ি বেঁধে আন্ডারওয়্যার পরিয়ে নিয়ে যাওয়াটা তো হিন্দি সিনেমার মতন হয়ে যাচ্ছে। সেটা কি খুব একটা মানে সেটা কি খুব সুস্থ লক্ষণ? সেইটে মানে আমরা হিন্দি সিনেমায় দেখেছি, মাথা মুড়িয়ে ন্যাড়া করে হিন্দি সিনেমার ভিলেনকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, সে বদলা 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 বলে তারপরে আবার বন্দুক টন্দুক ধরছে। এগুলো হিন্দি সিনেমা, এগুলো খুব সুসভ্য ব্যাপার নয়। কারণ একটি কথা বলতে পারি বিজেপি দলকে, যে এই ব্যাপারগুলোতে কেউ কেউ খুব খুশি হবে, কিন্তু একটা সেন্টিমেন্ট লাগেই। ধরুন একটা লোক খুব অপরাধী, তাকে ধরে বেধড়ক পেটানো হচ্ছে রাস্তায়, একটা সেকশন কিন্তু বলবে যে এই লোকটা খুব খারাপ, কিন্তু এইভাবে মারা হচ্ছে কেন? যেমন চোর পেটানো হতো আগে, পকেটমার পেটানো হতো। আপনারা বলতে পারবেন গত 20-22 বছরে পকেটমার পেটানো হয়? পকেটমার মোটামুটি উঠেও গেছে, কিন্তু ধরা পড়লে ওই কলার টলার চেপে পুলিশের কাছে দিয়ে দেওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে, এটা বোধহয় মানে দৃশ্য দূষণ বলা যেতে পারে। এটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে পুলিশ। আজকে সমস্ত অনুষ্ঠানটাই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে নিবেদন করছি। নিবেদন মানে আবেদন নয়, নিবেদন মানে তাকে বলছি কিছু কথা, এবং নিবেদনের সঙ্গে সঙ্গে এটাও বলছি যে শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত শিক্ষিত মানুষ, তার মানে ভারতীয় সংস্কৃতি থেকে শুরু করে, বাংলা সংস্কৃতি থেকে শুরু করে, মার্ক্সবাদ ঠোঁটস্থ অনেক কমিউনিস্ট পার্টির লোকেরাও যা জানে না তার জ্ঞান কিন্তু শ্রমিক ভট্টাচার্যের আছে। রিজিড ক্যারেক্টার। এখনো পর্যন্ত তিনি যেই কথাগুলো বলেছেন সেগুলো সাংঘাতিক রকম গ্রহণযোগ্য, এবং তিনি যদি সেগুলো করে দেখাতে পারেন, তাহলে, যদিও তিনি বলছেন যে প্রশাসনের জায়গায় এবং রাজনীতির কাজটি রাজনীতির লোকেরা করবে, কিন্তু তবুও তিনি যেই উদাহরণগুলো দিচ্ছেন, কারণ বিজেপি দলের একটা নিয়ম আছে, তাদের সভাপতি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। সে পাওয়ারফুল সভাপতি, এটা তৃণমূলের মতন নয় বা কংগ্রেসের মতন নয়। সিপিএম এ যেমন দলের সেক্রেটারির অনেকটা ভূমিকা থাকে, মানে বুদ্ধ ভট্টাচার্য নিশ্চয়ই রাজ্য চালাতেন, কিন্তু অনিল বিশ্বাসের সঙ্গে কথা বলে তবেই। তো সেরকম ধরনের যদি কিছু ব্যাপার থাকে, সেটা একটা রেজিমেন্টেড পার্টির মধ্যে হতেই পারে। তো সুতরাং এখনো পর্যন্ত শ্রমিক ভট্টাচার্য যে কথাগুলো বলেছে, কোন কোন কথা নিয়ে হয়তো খুব লাফালাফি হচ্ছে, যেমন ভালো তৃণমূলকে নেব বা এই গোত্রীয়, সেটা নিয়ে ট্রোল হচ্ছে, এবং শ্রমিকবাবু নিজেও বলেছে যে আমার এই বক্তব্যটা নিয়ে ট্রোলিং হচ্ছে। ট্রোলিং ফলিং এর ব্যাপার নেই, শ্রমিকবাবু যেটা বলেছেন সেটা কতগুলো যৌক্তিকতা আছে, এবং সেই যৌক্তিকতার জায়গা থেকে শ্রমিকবাবুর কাছেই সরাসরি বেশ কিছু প্রশ্ন রাখবো আজকের প্রশ্নের পাঞ্চে।
স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। শনিবারের সকালে আপনাদের শুভেচ্ছা বার্তা জানাই। সারাটা দিন আপনাদের ভালো কাটুক। আজকে আমার সম্পূর্ণ বক্তব্যটি কিন্তু বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে, এবং আমি নিশ্চয়ই আশা করব যে এই ভিডিও তার কাছে গেলে তিনি নিশ্চয়ই 10 মিনিট হলেও একটু ভাববেন। প্রথম কথাটা হচ্ছে যে যেদিনকে ফলাফল বেরোলো তার ঠিক 24 থেকে 48 ঘন্টার মধ্যে শ্রমিক ভট্টাচার্য অনেকগুলো বাইট, মানে অনেকগুলো টেলিভিশনের মাধ্যমে এমন কিছু বার্তা দিলেন যেগুলো দেখে সত্যি অপূর্ব মনে হয়েছিল। যে আমরা দেখতে পাচ্ছি, শ্রমিকদা বলেছেন যেটা, যে আমরা দেখতে পাচ্ছি যে 12টার পর থেকে অনেকেই একেবারে সরাসরি আবির মেখে, মানে তৃণমূলকে ইঙ্গিত করে আবির মেখে হইচই করছেন এবং পতাকা নিয়ে ওই অটো বা টোটো ইত্যাদিতে তারা জায়গা দখল করার একটা চেষ্টা করছেন। আমি সতর্কভাবে বলছি যে এগুলো করবেন না, আপনার দলের কেউ না। এটা একটা পার্ট যেমন বলেছেন, তেমন তিনি বলেছেন যে অনেকেই ভালো মানুষ হয়ে দলে আসবার চেষ্টা করছেন, তাদেরকে পরিষ্কার বার্তা দিচ্ছি তাদেরকে দলে নেওয়া হবে না, এবং তাদেরকে যদি কেউ রাতারাতি দলে নেয়, সে যত বড়ই নেতা হোক না কেন, সেটা গ্রহণযোগ্য হবে না। মানে পরোক্ষে যেটা বলেছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। সেটা শুধু শ্রমিক ভট্টাচার্যের কথা না, শ্রমিক ভট্টাচার্য যেহেতু বলেছেন এবং স্টেটের টপ ম্যান হিসাবে সেটা কিন্তু প্রত্যেকের মুখেই, মানে প্রত্যেক বিধায়কের মুখেই কিন্তু টুকরোটা একটা শোনা গেছে, এবং আমি দেখেছি যে সেগুলো বলছে বা বিভিন্ন জায়গাতে যারা একেবারে প্রথম রাতেই, মানে যেদিনকে ফলাফল বেরিয়েছিল 4 তারিখ, সেদিনকে যে হইচই করেছিল সেগুলো কিন্তু মোটামুটি 5 তারিখ থেকে বাড়াবাড়িটা বন্ধ হয়েছে। কিন্তু শ্রমিকবাবু এটাও সত্যি যে তিনি বলেছেন যে বিভিন্ন পার্টির অফিস যেগুলো দখল করার চেষ্টা চলছে সেগুলো কিন্তু করা যাবে না। সৌরভ শিকদারও বলেছেন, নতুন বিধায়ক। কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে যে পার্টি অফিস দখল করাটা তো বটেই, কিছু কিছু জায়গা তো হয়েইছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও হয়েছে যে এলাকা পার করে দেওয়া, হইচই করা এবং বিভিন্ন প্রান্তে গিয়ে তাদেরকে একটা মোটামুটি হুমকি দেওয়া, সেই অধিকার প্রাপ্ত কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে আজকাল। কিন্তু যেটা মুশকিল হয়েছে এখন, খবরওয়ালারা তারাও হানিমুন পিরিয়ডের জন্য কিছু হয়তো বলছেন টলছেন না, কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল মিডিয়া এত স্ট্রং যে সেগুলো কিন্তু মানুষের কাছে চলে যাচ্ছে এবং ভাইরাল হয়ে যাচ্ছে, মানে খুব সাধারণ মানুষের কাছেও কিন্তু সেগুলো চলে যাচ্ছে। এবারে 3,000 টাকা পাবে কি পাবে না এগুলো নিয়ে আমি একটি আলোচনাও করব না, কারণ এগুলো নিয়ে আলোচনা বহু চর্চিত ব্যাপার হয়ে গেছে। আমার বক্তব্যটা একদম ভিন্ন স্তরে নিয়ে যাব। যে একটা দল, তার নাম তৃণমূল কংগ্রেস, অত্যন্ত কঠিন সময় সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় দলটিকে তৈরি করেছিল, এটাতে কোনো সন্দেহই নেই। তার লড়াই এবং তার পড়ে থেকে মানুষের সঙ্গে থাকা, মানুষের পাশে থাকা, এবং এটি দরিদ্র পরিবার থেকে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায়, যার উদাহরণ তিনি নিজেই, বিকল্প কেউ নন। তিনি কিন্তু 2011-তে এই সিপিএম এর রাজ বা সিপিএম এর সময়কালটাকে তিনি পাল্টে ফেলেছিলেন, এবং সেদিনকে কিন্তু সিপিএম ব্যতীত সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বিজেপিও, তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইকে কুর্নিশ জানিয়েছিল। এবং এই যে 15টি বছর তিনি কাটালেন, তাতে কি ত্রুটি ছিল না? বিস্তর ছিল, এবং ত্রুটি ছিল বলেই তাকে সরে যেতে হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে এসআইআর ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো ঘটলে কি হতো সেই আলোচনা করে আর দীর্ঘায়িত করে লাভ নেই। কি হলে কি হতো তো বটেই, কিন্তু কি হলে মমতা বন্দ্যোপাধ্যায় ফেরত আসতেন, এবং ফেরত আসলে কটা সিট নিয়ে আসতেন, এগুলো বলা যেতে পারে যে হ্যাঁ, তৃণমূলের যারা ভালো, যারা দলটাকে ভালোবাসে, তাদের হৃদয়ের মধ্যে ব্যথার মতন বা কাঁটার মতন থাকবেই, কারণ তাদের অভিজ্ঞতা নেই, তাদের অনেকেরই অভিজ্ঞতা নেই যে 2011-র আগে সিপিএম এর রাজ যা ছিল তখন কিভাবে কংগ্রেসীদেরকে কোণঠাসা হতে হয়েছে বা তৃণমূলীদের পরবর্তী অধ্যায়। কাজে তাদের কাছে বেদনার জায়গা হতেই পারে। কিন্তু যেটা হলো সেটা শ্রমিকবাবু খুব ভালো জানেন যে তৃণমূল দলটা কিন্তু যখন ক্ষমতায় এলো তখন সেই দলে প্র্যাকটিক্যালি ভালো ভালো ছেলে ছিল, মানে যারা লড়াই করেছে। আজকে যাদের বয়স, অন্তত সেদিনকে যাদের বয়স 30 ছিল আজকে তাদের 45, সেদিনকে যাদের বয়স 20 ছিল আজকে তাদের বয়স
35, মানে তারা আজকে খানিকটা তো এজেড হয়ে গেছে, কিন্তু তারা গোবেচারা মার্কা, কিন্তু দলকে প্রচন্ড ভালোবাসত। এটা মূলত কংগ্রেস থেকেই আসা অধিকাংশ। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে তো এসছেনই বটে, কিন্তু কংগ্রেসের কালচার থেকে তাদের উঠে আসা, এবং তাদের স্যাক্রিফাইস ছিল বিরাট। মানে তারা যে রাজনীতি করেছেন, এলাকায় এলাকায় ভোটের প্রচার করেছেন, বা বুথ লেভেলে গিয়ে তারা কাজ করেছেন, পোস্টার সাটিয়েছেন, অনেকেই নিজের পকেটের পয়সা দিয়ে বা কোনো একজন হিতৈষীর কাছ থেকে কিছু চাঁদা নিয়ে তারা করেছেন। তখন কিন্তু এই ব্যাপারগুলোই ছিল না। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে জানি যে 2011-তে যখন তৃণমূল ক্ষমতায় আসে, তখন এমন সমস্ত লোকজন ছিল বা ছেলেপুলে ছিল, যে মানে একদম ফার্স্ট পেজে বলছি, যে তারা কিন্তু সত্যি ভালো ছেলে ছিল, ভদ্র ছেলে ছিল, অনেক গরিব ঘরের ছেলে মেয়েরাও ছিল, হিন্দু এবং মুসলমান দুদিকে। কিন্তু তারপরে যেটা হলো 2012 থেকে মোটামুটি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্ন করা হয়েছিল, বা তিনিও বলেছিলেন, বা তার দলের অনেক মন্ত্রীতন্ত্রী বলেছিলেন, এবং সেটা পরিষ্কারভাবে বলা হয়েছিল যে ছাকনি দিয়ে ছেকে দল তৈরি করা হবে, এবং ছাকনি দিয়ে ছেকে মানে যে খুশি আসবে আর তৃণমূলে না হবে এমন ঘটনা ঘটবে না। মানে আজ যেটা শ্রমিকবাবু বলছেন, সেটা আরেকটু অল্প সুরে তৃণমূল থেকে বলা হয়েছিল যে না, নেওয়া হবে না, কিন্তু বদলা নয় বদল চাই, সেটাকেও ধরে রাখার একটা চেষ্টা হয়েছিল। কিন্তু ঘটনাচক্রে যেটা হলো 2012-তে, সংগঠনটা সাংঘাতিক ভালো জানতেন যিনি, তিনি মুকুল রায় প্রয়াত। তিনি কিন্তু বিভিন্ন জেলা থেকে ধীরে ধীরে এমন সব নেতাদেরকে আনতে শুরু করলেন দলে, যারা মূলত সিপিএম এর বা বামেদের। তো এটা আমি আগেও বলেছি, আবারও বলছি, মুকুলদাকে জিজ্ঞেস করেছিলাম যে আরে তাহলে লড়াইটা কার বিরুদ্ধে? তখন মুকুলদা বললেন যে আমার দলে যারা আছে তারা কি ভোট করতে পারবে? ভোট করাটাও তো একটা ব্যাপার। এই যে পঞ্চায়েতের ভোট, এই যে পৌরসভার ভোট, এগুলো তো একটা মানে নিজেদের ভোট। তো এই জায়গাগুলো তো আমাদের নিতে হবে, অর্থাৎ যেটা বললেন না, সেটা দখল করতে হবে, নিতে হবে, যেটা সিপিএম কক্ষিগত করে রেখেছে ইত্যাদি। তো সিপিএম কে শেষ করবার জন্য সিপিএম এর লোক দরকার হয়, তাই নেওয়া হয়েছে। এবং অসংখ্য সিপিএম এর নেতা যারা ওই জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি ইত্যাদি ইত্যাদি জায়গায় একদম বেছে বেছে, মুকুল রায় কিন্তু হাতের তালুর মতন পশ্চিমবঙ্গটা চিনতেন, এবং তিনি সেই সব জায়গায়, এবং প্রত্যেকটা এলাকাতে তার কিন্তু ছেলেপুলে ছিল তাকে খবর দেওয়ার মতো। তারা তাকে জানালেন, এবং তিনিও তাদেরকেই নিলেন যাদেরকে দিয়ে একটা ইলেকশন বৈতরণী পার করা যায়, অর্থাৎ পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন, এলাকায় যারা মোটামুটি ভাবে প্রচার থেকে শুরু করে ভোট করানো, ভোটটা তো ভোটের দিন করাতে হয়, একটা মেশিনারির ব্যাপার আছে। এইটা মুকুল রায় যাদেরকে নিয়ে আসলেন, তার মধ্যে কিন্তু 2012-13 থেকে একটা ক্ষোভ তৈরি হয়ে গেল, এবং 13-তেই তো পঞ্চায়েতের নির্বাচন হলো, বিরাট সাফল্য পেল তৃণমূল। মুকুল রায় না আনলেও কিন্তু তৃণমূল সাফল্য হয়তো পেত, হয়তো দু একটা জেলা পরিষদ হাতছাড়া হলেও হতে পারত, তাতে কি, রাজ্যটা তো তাদের হাতে এসছে। এই যে এরা প্রবেশ করলো, এবার দলে থাকা ভালো ছেলেপুলেগুলো তারা দেখলো যে ক্ষমতায় আসার পর এরা কিভাবে এলাকার পর এলাকাতে পয়সা তৈরি করছে। স্বাভাবিকভাবেই ওই ভালো ছেলেরা তারাও দেখলো যে আরে আমরা আমাদের পকেটে পয়সা নিয়ে আমরা এতদিন খরচাপাতি করে, তাদের একটি অংশ, আমি বলছি না সবাই, ক্ষুদ্রতে ক্ষুদ্র অংশ, যেটার জন্য আজকে সর্বনাশটি হয়েছে, তারাও পয়সা করতে আরম্ভ করলো। এবং তৃণমূলের এমন অনেক, ধরুন সিপিএম থেকে আসা পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত ওই জেলা পরিষদ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেট দাঁড় করানো হয়েছে। আরে বাবা, তাদের সঙ্গে লেগে থাকা বা তাদের সাথে সাথে আরো তৃণমূলের যারা জিতেছিল, তারা তো দেখছে যে আরে এ তো সিপিএম থেকে এসে মাল কামাচ্ছে, আমাকে আমার কামাতে ক্ষতি কোথায়? এই লোকটা কিন্তু বামেদের উঁচা পচা মালেদের মাধ্যমে তৃণমূলের মধ্যে প্রবেশ করলো, এবং ওই সর্বনাশের বীজটি 2013-14 থেকে শুরু হলো, খুব ভয়ঙ্কর জায়গা। এরপর তো চিটফান্ড ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো ঘটলো। 2014 লোকসভা নির্বাচনে দুর্দান্ত ফল করলো তৃণমূল। 2016-তে গেল রব উঠে গেল, কারণ সিপিএম এবং কংগ্রেস জয়েন্টলি তৃণমূলের সঙ্গে লড়াই করেছিল। তখন বিজেপি এমন একটা ভোট পার্সেন্টেজ বাড়িয়ে দিল, এবং তারা ঝাঁপিয়েই পড়লো, ফ্র্যাঙ্কলি বলতে হয়। মানে এটা বলতে গেলে হয়তো অনেকেই আমার উপর অসন্তুষ্ট হবে, যে নরেন্দ্র মোদীরা দেখলেন
যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতা থেকে সরে যায় তাহলে ক্ষমতায় ফেরত আসবে কিন্তু কংগ্রেস এবং সিপিএম, সুতরাং তাদের আস্থা দেওয়াটা চলবে না। তিনি নিজে ইনিশিয়েটিভ নিয়ে পশ্চিমবঙ্গে এসে মমতাকে তুলোধনা করতে আরম্ভ করলেন এবং ফলে বিজেপির ভোট পার্সেন্টেজ অনেকটা বেড়ে গেল, মানে ছিল 6% হয়ে গেল 10-11%। এই যে অতিরিক্ত 5% ভোটটা বিজেপির বেড়ে গেল সেগুলো কিন্তু সিপিএম এর থেকে আসা বা কংগ্রেসের থেকে আসা, যার ফলে 211 না 12 না 13টি সিট কিন্তু তৃণমূল পেয়ে গেল। এই ভোট কাটাকাটি মানে ভোট কাটুয়ার কাজটা সেদিনকে কিন্তু বিজেপি করেছে, আজকে খোলা মনে বলতেই হবে সমস্ত কথা। কিন্তু সিপিএম যেটা দেখলো যে না, এইভাবে তো হবে না, আমরা আমাদের ক্ষমতাতেও একে সরাতে পারবো না। এর মধ্যে 2018-তে এই যে তৃণমূলের মধ্যে উপস্থিত থাকা বিভিন্ন বাজে লোক, এরা একেবারে সর্বনাশের মাথায় বাড়ি দিয়ে 2018-তে যে পঞ্চায়েত নির্বাচনটা হলো সেটা একদম মানে জঘন্যতম একটা নির্বাচন, মানে বুথ দখল করে হোক বা ফলস ভোটিং করে হোক, এটা মানুষের কাছে খুব খারাপ বার্তা, খুব খারাপ বার্তা। বিশেষ করে গ্রামাঞ্চলের ভোট তো এটা, গ্রামের মানুষরা খেপে গেলেন। এবং এইটা দেখে, এবং মূল লড়াইটাই ছিল তখন সিপিএম এর সঙ্গেই কংগ্রেসের ছিল, এই তৃণমূলের ছিল। তখন কিন্তু সিপিএম একদম ডিটারমাইন্ডলি 2018 পর থেকে তারা ঠিক করে ফেললো যে তারা বিজেপিকে ভোট দেবে, কারণ তাদের দ্বারা বিজেপি এই তৃণমূলকে সরানো সম্ভব না। বিশাল ভোট চলে গেল বিজেপির বক্সে। শ্রমিক বাবু শুনছেন তো আপনাকেই বলছি। এবং 2019-এ জঘন্য ফলাফল হলো কিন্তু তৃণমূলের, যদিও মোদি ওয়েভটা সেবার কিন্তু মারাত্মক বেশি ছিল। 22টা সিট পেল তৃণমূল, 18টা সিট পেল কিন্তু বিজেপি। কিন্তু সেবারে লড়াই যারা দিয়েছেন তার মধ্যে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কিন্তু ছিলেন। তারপরে থেকেই শাটল ককের মতন অনেক নড়াচড়া ইত্যাদি ইত্যাদি হলো। তো এই যে তৃণমূল দলটি খারাপ হয়েছিল, গুন্ডা বদমাইশ ঢুকে গিয়েছিল, সিপিএম থেকে ঢুকেছিল। আবার আপনারা 77-এ দেখুন সিপিএম যখন ক্ষমতায় আসে তখন সিপিএম কিন্তু কাউকে এন্ট্রি দেয়নি, কাউকে ঢোকানো হবে না, আর সিপিএম পার্টিতে ওভাবে ঢোকানো যায় না। কিন্তু 1982-র পর থেকে যত রাজ্যের গুন্ডা বদমাইশ, মানে তার মধ্যে কংগ্রেসীও ছিল, তার মধ্যে 71-এ মানে ঝামেলা পাকানো গুন্ডা বদমাইশের যেগুলো টিকে ছিল আর কি, মানে এ পাড়ার ও পাড়ার, তাদেরকে কিন্তু দলে নিয়ে নিল। পরে অবশ্য অনেককেই নর্দমার ধারে পাওয়া গেছে, সেটা অন্য গল্প, কিন্তু তারা তাদের দলে নিল এই কারণে যে সংগঠনটা বাড়াতে হবে। সেটা প্রমোদ দাশগুপ্তর বুদ্ধি ছিল নাকি তৎকালীন নতুন উঠে আসা যুব মহলের মানে বিমান বোসদের বুদ্ধি ছিল আমি বলতে পারবো না, কারণ সিপিএম এর অভ্যন্তরীণ ব্যাপার বাইরে আসে, কিন্তু তারা নিয়েছিল। আবার এই কাণ্ডটি কিন্তু তৃণমূল করলো সিপিএম এর গুন্ডা বদমাইশদের নিয়ে মুকুল রায়ের হাত ধরে। তো ফলে এই যে ভালো আর মন্দের সম্মিলিত একটা দলে প্রবেশ এবং তাতে দলের শক্তি বৃদ্ধি, ভোটের শক্তি বৃদ্ধি ইত্যাদি যে হয়, তার কিন্তু হাতে হাতে প্রমাণ তৃণমূল আজকে হাড়ে হাড়ে বুঝতে পারছে যে কাদেরকে তারা দলে নিয়েছিল। তো এটারই বিস্তারে যাব শ্রমিক বাবু আপনার কাছে, যেহেতু আপনি ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূলের একটা বিভেদ করেছেন, সেটা আপনার কাছে তুলে ধরবো উদাহরণস্বরূপ। কিন্তু তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আপনাদের বাকি কথা বলছি, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. ফিরলাম বিরতির পর। এবার শ্রমিক বাবু আপনার কাছে বলি, আপনি বলেছিলেন যে কাউকে নেওয়া হবে না বা নিলেও 3 মাস বাদে, এটাও আপনি বলেছেন। কিন্তু একটু খেয়াল করে দেখুন যে আপনার দলেও আছে বিভিন্ন দল থেকে দল বদলি হয়ে 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 আলটিমেটলি আপনার দলে গেছে, এমএলএ টেমএলএও হয়েছে। তো সেগুলো কি সঠিক? আপনি তো আরএসএস করেছেন, আপনি তো সংগঠন করে সংঘ করে আজকে দলের গোড়ার দিন থেকে খারাপ ভালো সবটাই দেখেছেন, বা আপনার দলে আর যারা যারা আছে।
তো তাদের সঙ্গে বেসিক্যালি দলবন্ধুদের মধ্যে তো একটা ফারাক থাকবেই। তো ফলে এই যে আসল আর নকলের মধ্যে থেকে খুঁজে বার করা যে কে আসল আর কে নকল তার খবর রাখি না, এই এই ব্যাপারটা কিন্তু ভাবার ব্যাপার আছে। ভালো আর মন্দের দ্বন্দ্ব বুঝি না, কে ভালো কে মন্দ তার খবর রাখি না। তো এই এই জায়গাটা থেকে শ্রমিক বাবুকে বলতে রাজি আছি যে দেখুন শ্রমিক বাবু, আর সামনে পৌরসভা নির্বাচন গুলো আসছে, কলকাতার কর্পোরেশনের নির্বাচন আছে, এবং একই সাথে কিন্তু আমি বলতে রাজি আছি যে এরপরে কিন্তু এই নির্বাচনগুলোর সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের নির্বাচন আসবে, এবং আপনাদের তো টার্গেটটাই থাকবে যে এলাকার পর এলাকা দখল করা। কারণ পুরোপুরি গেরুয়াকরণ না করতে পারলে পরের লোকসভাতে গিয়ে তার উপর চাপের সৃষ্টি হবে। কারণ সিপিএম উঠে আসছে কিন্তু আরেকটা দিক থেকে, শ্রমিকদাকে পরিষ্কার হিসাব বলছি। আমি অবাক হয়ে যাই যে এই তৃণমূল কংগ্রেস করেছেন যারা ভালোবেসে, তারা 10টা পয়সাও করতে পারেনি, এবং তাদের সংখ্যা হচ্ছে গিয়ে 90%। শ্রমিকদা আমি খুব ভেবেই বলছি কথাটা। তৃণমূল কংগ্রেসের সাপোর্টার বা তাদের কর্মী বলে যদি কিছু থাকে, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে তার সংখ্যাটা, ভালো ছেলের সংখ্যাটা, যারা দলটাকে আজকেও ভালোবাসে, কেউ নেতা না, তার সংখ্যা হচ্ছে 90%। যারা কেউ হয়তো কাঁদছে, তারা রাস্তাও বেরোচ্ছে, তারা তো চোর জোচ্চর না যে তাদের, এই সংখ্যাটা 90%। আর 10% খারাপ তো ছিল, এবং ভয়ঙ্কর খারাপ ছিল। আমি অবাক হয়ে যাই যে যেই পট পরিবর্তন হলো, অনেকেই কিন্তু আপনার কথা মতন ভালো তৃণমূল হয়ে গেল, মানে দল বদলাতে হবে। সেটা কাকলি ঘোষ দস্তিদার এখনো পর্যন্ত দল বদলাবেন কি বদলাবেন না আমি জানি না, কিন্তু তিনি এমন সব কাণ্ড কারখানা করছেন যেটাতে মনে হচ্ছে যে শুধু ডাকিলেই যাই। তো ডাকিলেই যদি যাওয়ার হয় তাহলে তার উচিত, আমি মনে করি, যে বারাসাত কেন্দ্র থেকে তিনি রিজাইন করে ফের বিজেপির ক্যান্ডিডেট হয়ে বারাসাতে উপনির্বাচন করিয়ে লোকসভাতে জিতে আসুন, উচিত সেটা, যেটা অনেক ক্ষেত্রেই হয়েছে। শ্রমিকবাবু কি বলে? এক। দ্বিতীয়ত, কিছু ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, এই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে এরা সবাই কি ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলেন। এনার নামেই তো এই যে ডক্টর সেন, এনার নামে তো কিছু এমন স্ক্যান্ডাল বেরিয়েছিল বা এমন কিছু কাণ্ড কারখানা এনার নামে, মানে এনার সংগঠনের নামে, যার জন্য এনাকে সরাতে বাধ্য হয়েছিল। তা নয়তো এনাকে রাখলে বিপদ হতো। এটা তো শুনেছি ডক্টর সেনের এই ব্যাপারটা। তো তিনি এখন বেসুরো হয়েছেন। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ছিলেন। নেক্সট ছবি, পরের ছবিটা দেখব। ইনি আমাদের অত্যন্ত আপনজন অরূপ চক্রবর্তী, সুবক্তা এবং সুন্দর ভাষণ দেন। আমার তো অত্যন্ত প্রিয়, রবিবাবুরও প্রিয়। তো তিনি হঠাৎ করে গত পরশুদিন তিনি হঠাৎ প্রেস টেস ডেকে তিনি মুখপাত্র থেকে বেরিয়ে গেলেন। কেন? তিনি যে কথাটি বলেছেন যে দলের নেতা নেত্রী, ইঙ্গিতটা অভিষেক মমতা, তারা বেরোচ্ছেন না কেন, তো তিনি অফিস খুলে বসে থাকছেন। তিনি আপনাকে বড়জোর দলের থেকে সাসপেন্ড করা হতো, যেভাবে কুণাল ঘোষকে সাসপেন্ড করা হয়েছে, সাসপেন্ড হতেন, তাতেই বা কি আসলো গেল। তবে কুজনে বলছে, মানে দুর্জনে বলছে আপনার সম্বন্ধে, আপনার নাকি এবার বিধায়ক হবার ইচ্ছা ছিল বা টিকিট পাওয়ার ইচ্ছা ছিল, পাননি। আমি বিশ্বাস করি না, কিন্তু কথাটা ভাসছে। এবং আপনার হঠাৎ করে প্রেস মিট করে এটা বলার তো প্রয়োজন ছিল না, কারণ অনেকগুলো দরজা খোলা আছে, সেই বুকের পাটা আপনাদের নেই। যেমন কংগ্রেসে যাওয়া মতন জায়গা, আপনি যদি জেনুইন কংগ্রেসই হয়ে থাকেন, মানে একসময় কংগ্রেস করে পরে তৃণমূল করে, তাহলে কংগ্রেসে যাবেন, শূন্য থেকে শুরু করবেন। আপনার যদি বুকের পাটা থাকে, সমালোচনা করে লাভ কি? আপনি কিন্তু ভালো তৃণমূলের মধ্যেই পড়ছেন। আই ভেরি সরি টু সে, অরূপ তুই কিছু মনে করিস না, বলতে বাধ্য হচ্ছি। পরের ছবি। এনার সঙ্গে আমার খুব একটা আলাপ নেই, মাঝে মধ্যে দেখা টাকা হতো। তবে এনার একটা, উনি বললেন যে আমার একটা গাড়ি আছে, একটা ওই আছে সেই আছে। তিনি নিয়মিতভাবে সমস্ত টিভি চ্যানেলে তৃণমূলের হয়ে বসতেন, এবং এর বিভিন্ন ছবি দেখেছি অভিষেক ঘনিষ্ঠ হয়ে। এবং ইনি বলতে চাইছেন যে ইনি কিছুই পাননি। একটা ছেলে সারাদিন পার্টি করে যদি গাড়ি মেনটেন করে, ড্রাইভার মেনটেন করে, কাপ্তানি করে ঘুরে বেড়াতে পারে, সে 60 টাকাটা আসছে কোত্থেকে? আমি কিন্তু খারাপ ভাবে বলছি না, প্রশ্নটা করছি। সুতরাং আমাদের মতন তো সকালবেলা 9টা থেকে রাত্রি 9টা অব্দি ডিউটি করেন অফিসে, তো এদের পয়সা কুড়িটা আসতো কি করে? খুব ভালো ছিল। তো ইনিও পা বাড়িয়ে রয়েছেন অলমোস্ট, তিনি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন। আর যদি কোনো ছবি থাকে একটু দেখবো।
ইয়েস, এনার নাকি বিরাট ডিগ্রি, বিলিতি ডিগ্রি আছে, ইত্যাদি ইত্যাদি, হাইলি কোয়ালিফাইড ফিজিক্স নিয়ে ডক্টরেট করা, শুনেছি। ভালো ইংরেজি বলেন, সেটাতে কোনো সন্দেহই নেই। ইনি একেবারে ওই 12টার পর থেকেই বিজেপি হয়ে গেছে। এনার খুব রাগ ছিল, এনার খুব ক্ষোভ ছিল। আমি আপনাদেরকে বলছি যে গত লোকসভা নির্বাচন যেদিনকে হলো, এই গত লোকসভা 2024-এ, তো আমরা সাংবাদিকরা একটা জায়গায় বসেছিলাম, তখনও দিদির বাড়ির দরজা খোলা হয়নি, তো আমাদেরকে একটা ওই মিলন সংঘ বলে একটা ক্লাব রয়েছে, ওখানে বসতে বলা হয়েছিল। ইনি দৌড়ে এসে হই হই করে বললেন যে কাঁপিয়ে দিয়েছি, আমরা কাঁপিয়ে দিয়েছি, অভিষেক দা 7 লাখ ভোটে জিতেছে। ইনি বলেছেন, হি ইজ দ্য ম্যান। তিনি রাতারাতি এখন মানে বিজ্ঞাপন করছেন। আজকে শ্রমিক ভট্টাচার্য যেই বলেছে, অ্যাজ ইফ ইনি মুখপাত্র, দলেও নাইনি কিন্তু মুখপাত্র হয়ে গেছে। আজকে শুভেন্দুদা দারুণ কাজ করেছেন, আজকে অমুক ভালো কাজ করেছেন। আমার মনে হয় যে ব্যাপারটা কিরকম, আপনার মানে রিজুবাবু, আপনার আপত্তি থাকতেই পারে। আমি আবারও বলছি, আপনি শিক্ষিত মানুষ, আপনার যথেষ্ট শিক্ষা রয়েছে, কিন্তু এটা খুব বেহায়ার মতন মনে হয়েছে আমার, খুব বেহায়ার মতন। আমার আপনাদের কথা দেখলেই বাল্মীকির কথা মনে হচ্ছে। কি জানেন, আপনার প্রত্যেকেই বাল্মীকির কথাটা, আগে তিনি দস্যুর রত্নাকর ছিলেন, একবার একটা সাধুকে ধরে নিয়ে এসছে, বলে বেটা কি আছে দে, নইলে তোকে কুপিয়ে শেষ করবো। বলে আমার কাছে কিছু নেই। বলে তাহলে তোকে তো মারবই। বলে যে আমাকে মারো, ক্ষতি নেই, কিন্তু তোমার এই অপরাধের ভাগিদার কি তোমার পরিবার হবে? তো বাল্মীকি রত্নাকর বলল, কেন হবে না, আমি তো রোজগার করছি বলে ওরা খেয়ে পড়ে রয়েছে। বলে যাও তোমার পরিবারকে জিজ্ঞেস করো। তখন রত্নাকর গিয়ে তার বাবাকে জিজ্ঞেস করলো যে আমি যে অন্যায়গুলো করছি তুমি তার ভাগিদার হবে? বাবা বললো না, মা বললে না, এমনকি বউ বললো না। তখন তার সম্বিত ফিরে এলো যে তিনি যেটা করেছেন সেটা অন্যায় হোক ভালো হোক, অর্থ রোজগার করেছেন কিংবা খাদ্য রোজগার করেছেন, তার ভাগিদার আজকে কেউ নেই। ফলে আজকে অভিষেক বাল্মীকি হয়ে গেছেন, বাল্মীকি রত্নাকর থেকে বাল্মীকি হয়ে গেছে, আর তার পরিবারটা তুমি খুব খারাপ, তুমি খুব খারাপ, এই জিনিসপত্ররা হয়েছে। এর থেকে বেদনা কি থাকতে পারে? সমীরবাবু, আপনি পণ্ডিত লোক বলে আমাকে উদাহরণগুলো ভালো ভালো পাঠ্যপুস্তক থেকেই নিতে হয়েছে, কারণ আপনি শিক্ষিত লোক, তো আজে বাজে প্রোগ্রাম করলে আপনার ভালো নাও লাগতে পারে। তাই আপনাকে বলি, ওই ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, আপনি তো গানের রেশগুলো খুব ভালো জানেন, ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। খবরটা রাখতে হবে এই কারণে যে সুদিনে, মানে এরা অধিকাংশই কিন্তু 2009-এ পরে মানে এদের সমস্ত কাজ কারবার, বেশিরভাগ মানে যারা আজকে বেসুরো হচ্ছে না। তো তার আগে তো সিপিএম এর আমলে প্যাদানি খাইনি, আমরা খেয়েছি, কলার ধরে বের করে দিচ্ছে, বেরিয়ে গেছি। কি করবো, মারামারি করার মতো তখন তো দম ছিল না। কিন্তু 2004-এ চেস করেছিলাম বস, তখন আমি সাংবাদিক হয়ে গেছি। আমি বলেছি যাবো না, যা করার করে নাও। এটাই, যাই হোক, সেটা তো অন্য গল্প। কিন্তু আবারও বলি যে এই ভালো তৃণমূল যারা অনেক দিন ধরে ছোক করছে, তাদের ভালোত্বর জায়গা থেকে একটি প্রশ্ন, কোনো কিছু কিন্তু চিরস্থায়ী নয়, সেটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। এমন দিন আসবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে আরো 10 বছর 15 বছর আরামসে কাটিয়ে দিতে পারবেন। আজকে তিনি হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে কি তার অবস্থা, তার দলের কি অবস্থা। সেটা নিয়ে আরেকদিন এপিসোড করা যাবে। আজকে শ্রমিকবাবুর এপিসোড বলে শ্রমিকবাবুকে বলি যে এরা সুযোগ পেলে কালকে যদি আরেকটি দল আসে সেই দলে চলে যাবে। এরাই কিন্তু নানান রূপে, আমি বলছি না ওই 4 জনের কথা, মানে এই জিনিসগুলো যারা সুবিধার মধ্যে, ক্ষমতার মধ্যে, অধিকারের মধ্যে, কাপ্তানি করার মধ্যে যে চরিত্রগুলো তৈরি হয়, তারা সিপিএম থেকে ইজিলি সুইচ করে সিদ্ধার্থ শঙ্কর রায়ের দল থেকে বেরিয়ে সিপিএম এ আসতে পারে, সিপিএম এর থেকে তারা চলে যেতে পারে তৃণমূলে, তৃণমূল থেকে তারা চলে যেতে পারে কিন্তু বিজেপিতে। এদেরকে দিয়েই আপনাকে ভোট করাতে হবে, কারণ আপনাদের দলে এমন কোন ছেলেপুলে নেই, তারা ভালো ছেলে, গোবা ছেলে টাইপের ছেলে। আমি মন্ডলের কিছু ছেলেপুলের সঙ্গে কথা বলছিলাম, একদমই ভালো মানুষ ছেলে। তো ভোটটা করাবে কে? আপনাকে তো পশ্চিমবঙ্গ দখল করতে হবে, এদেরকেই নিতে হবে। তবে এই যে নেওয়াটা শুরু যেদিনকে হবে, সেদিনকে মুকুল রায় যেরকম বিষবৃক্ষ পুঁতেছিলেন, আপনিও কিন্তু সেই বিষবৃক্ষ পুঁতবেন। জনগণের ম্যান্ডেটে তো ক্ষমতায় এসছেন, একবার জনগণকে সুযোগ দিন না আপ টু লোকসভা, যে ভোটটা তারা আপনাদের দেয় কিনা। এবং একই সাথে বলবো যে ত্রুটি বিচ্যুতি তো অনেক হচ্ছে। এই যে বাচ্চা ছেলেটা মারা গেছে, পাপিয়া অধিকারী আপনাদের
বিধায়ক বিধায়িকা, তিনি সেখানে গিয়ে এরকম চুপ চুপ বলছেন। এদেরকে ম্যাচিওর করুন। ইনি তো আগে বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, বামপন্থীদের সমস্ত আন্দোলনে বেরিয়েছেন টেরিয়েছেন। একটা স্কুলে গেছেন, সেই স্কুলে বাচ্চা একটি মারা গেছে নির্মম ভাবে সিঁড়ি থেকে পড়ে গিয়ে। ওনার পোশাক আশাকটা দেখুন, একটা দৃশ্য দূষণেরও তো ব্যাপার থাকবে, সেটাই বা হচ্ছে না কেন? এবং কি জানি গানটা আমি ভুলে যাচ্ছি, বেবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বলে একটা নাচ দেখছিলাম, সেটা কবেকার তোলে জানি না। সংযম তো দরকার আজকাল না, এই 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 ভিডিওর যুগে আর এই ইন্টারনেটের যুগে আর আপনার সোশ্যাল নেটওয়ার্কের যুগে না, আপনি থুতু ফেললেন কি নাক ঝাড়লেন সেটাও পর্যন্ত ভাইরাল হয়ে মানুষের কাছে চলে যাচ্ছে। সংযমটা দরকার। আপনি পণ্ডিত মানুষ, আপনাকে শ্রদ্ধা করি। আপনি হয়তো আমার যে চিন্তাধারা, আমার রাজনৈতিক চিন্তাধারা তার ঠিক উল্টো দিকে বসে থাকেন, কিন্তু আপনার মধ্যে যে গুণটা আছে সেটা সব দলকে অ্যাসেস করার গুণটা আছে, সেরকম সেই গুণটাও আমার আছে যে আপনার দলকে অ্যাসেস করা। তাই আমার মনে হলো যে আপনাকে এগুলো বললে আপনি হয়তো শুনবেন, হয়তো বুঝবেন। যদি অতিরিক্ত বলে থাকে মার্জনা করবেন, তার কারণ এটাই আমার স্বভাব। 70 বছর বয়স হতে চললো, কিছুদিন বাদে ঘাটে যাব, মানে আপনারই কাঁধে করে নিয়ে ঠিয়ে যদি যান ভালো হয়, তার আগে তো বদলাতে পারবো না। তাই খারাপের দলেই থেকে গেলাম। শ্রমিকবাবু, আমার নমস্কার নেবেন।